رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কুরআন শিক্ষার দ্বিতীয় ক্লাস। আজকের আলোচনার বিষয় হল বর্ণ ও উচ্চারণের দিক থেকে আরবি বর্ণমালাসমূহের পারস্পরিক পার্থক্য। আচ্ছা, আজকে আমরা তাহলে শিখছি সেটা হচ্ছে আরবি বর্ণমালা সমূহের পারস্পরিক পার্থক্য, পাশাপাশি বর্ণ উচ্চারণগুলোকে সহজে কিভাবে আমরা মনে রাখতে পারি। তো এক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা বাংলা বা ইংরেজিতে শব্দ লেখার সময় যে বর্ণগুলো ব্যবহার করি, সেই বর্ণগুলো এবং বর্ণগুলোর আলাদা আলাদা আকৃতি এগুলো একই রকম দেখতে। ক আপনি যদি আলাদা করে লেখেন, খ আপনি আলাদা করে লেখেন, তাহলেও ক এবং খ লিখতে যেমন লেখা হবে, ক দিয়ে যদি আপনি কলম শব্দটা তৈরি করেন, সেখানেও ক এর রূপটা কিন্তু একই রকম থাকবে। কিন্তু আমরা দেখি যে আরবিতে যে শব্দগুলো আমরা লিখছি, এই শব্দগুলোতে আমরা গতদিন যে বর্ণ পড়েছি আলিফ বা তা সা, এইরকম করে সম্পূর্ণ বর্ণ থাকছে না, বরং সেই বর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আমরা খুঁজে পাচ্ছি সেখানে। বর্ণগুলোকে যেন ছোট করে লেখা হচ্ছে যুক্ত করার স্বার্থে। তো এটার ক্ষেত্রে যে কথাটা আপনাদেরকে বলবো, আসলে ওই সংক্ষিপ্ত রূপটাকে আলাদা করে শিখতে হবে, সংক্ষিপ্ত রূপটাকে আলাদা করে মনে রাখতে হবে। প্রত্যেকটা বর্ণের আরবি যে হরফ আমরা শিখছি, প্রত্যেকটা হরফের যে আলাদা আলাদা করে সবকিছু মনে রাখতে হবে, বিষয়টা এমন না, এমন কঠিন ভাবে ভাবার কিছুই নাই। এই কথা এজন্যই বলছি, আপনাদের যদি আমি একটা উদাহরণ দিই বা বলি, আমি এই কথাটা সবসময় হরফের সংক্ষিপ্ত রূপ শেখানোর সময়, সেটা হচ্ছে আমাদের মেয়েরা যারা পর্দা করে, তো এই মেয়েরা যারা পর্দা করে, তো এরারা যদি পর্দা করে এবং তাদের যথাযথ পর্দা করে মুখ ঢেকে রাখে, তাহলে দেখবেন যে আপনি কারোর মধ্যে কোনো পার্থক্য করতে পারছেন না। যে রাস্তা দিয়ে যদি কেউ যাই, তাহলে পাঁচজন যদি পর্দাশীল মেয়ে যাই, তাহলে পাঁচজনকেই দেখতে আপনার একই রকম লাগবে, আপনি তাদের মধ্যে আলাদা পার্থক্য করতে পারবেন না। সর্বোচ্চ উচ্চতার পার্থক্য করতে পারবেন, এ বাদে কিছুই না। কিন্তু যদি এই পাঁচজন বোরখা পরিহিত, এই পাঁচজন নেকাবী মহিলার মধ্যেই যদি আপনার মা, বোন অথবা আপনার পরিচিত কোনো আত্মীয় থাকে, তাহলে দেখবেন যে আপনি নেকাব পরা সত্ত্বেও, বোরকা পরা সত্ত্বেও তাদেরকে আপনি আলাদা করতে পারছেন। তারা যতই মুখ ঢেকে থাকুক, যতই পর্দা করুক, আপনার কিন্তু তাদেরকে চিনতে সমস্যা হচ্ছে না। আপনার বোন যতই পর্দা করে থাকুক, আপনার বোনকে অথবা আপনার মাকে চিনতে কিন্তু আপনার সমস্যা হবে না। কেন চিনতে সমস্যা হবে না? কারণ তাদেরকে আপনি খুব ভালো করে চেনেন। তো যখন আপনি তাদেরকে ভালো করে চেনেন, তখন তারা যেই রূপই ধারণ করুক না কেন, এমনকি ছদ্মবেশও যদি তারা ধারণ করে, তাও আপনি তাদেরকে চিনতে পারবেন, কারণ তারা আপনার আপনজন, আপনি তাদেরকে চেনেন। অনুরূপ ভাবে আমরা আরবি যে বর্ণমালা আছে, এই বর্ণমালা গুলোকে যদি আমরা, যে বর্ণগুলো একেবারে আস্ত যে বর্ণগুলো আছে, সম্পূর্ণ বর্ণগুলোকে যদি আমরা খুব ভালো করে চিনতে পারি, বা এই বর্ণটাকে যদি আমরা খুব ভালোভাবে চিনতে পারি, এই বর্ণটাকে যদি খুব ভালোভাবে চিনতে পারি, তাহলে দেখবেন বাকে যদি একটু অন্যরকম ভাবেও লেখা হয়, তাকে যদি একটু সংক্ষিপ্ত ভাবেও লেখা হয়, তারপরেও সেখানে আপনি বা তা সা চিনতে পারবেন, কারণ আপনি এই অক্ষরগুলোকে, এই বর্ণগুলোকে খুব ভালো করে চেনেন। তাহলে সংক্ষিপ্ত রূপ নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নাই, একটু অন্যরকম রূপ নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নাই, বরং যেটা হরফের বর্ণের সম্পূর্ণ রূপ, সেটা যদি আমরা খুব ভালো করে চিনি, তাহলে সংক্ষিপ্ত রূপ আমাদের এমনি আয়ত্ত হয়ে যাবে। কারণ যতই এদিক সেদিক করা হোক, সিনকে যেভাবে আপনি লেখেন, সিনের আকৃতিটা কোনোভাবেই বায়ের আকৃতির সাথে মিলবে না। বায়ের আকৃতিটাকে যেভাবেই আপনি লেখেন,
বাকে যদি আপনি ভালো করে চিনে থাকেন, তাহলে যতটুকু অংশ দিয়ে লেখা হোক, যত ছোট করে সংক্ষিপ্ত করে লেখা হোক, তখন আপনি বাকে চিনতে পারবেন। এই জন্য এই ক্লাসের আমাদের আগের যে বিষয় থাকবে, সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসে যে আমরা শিখেছি বর্ণগুলো, এই বর্ণের রূপগুলোকে আমাদেরকে ভালো করে মেমোরাইজ করতে হবে, ভালো করে আত্মস্থ করতে হবে, তাহলে আমরা সংক্ষিপ্ত রূপগুলো চিনতে পারবো। এখানে আমরা দেখি, এখানে দেখেন একই রকম কয়েকটা এরকম আমরা লিখেছি। এগুলাকে আমরা একটা একটা যদি দাঁত বলি, মানে একটা দাগ বা হরফের একটা অংশকে যদি আমরা একটা করে দাঁত, দাঁত এটা আমরা বলছি আর কি আমাদের বোঝার সুবিধার্থে, এরকম একটা করে দাঁত হিসাব করি, তাহলে আমরা দেখবো যে বা, তা, সা, এই তিনটা বর্ণ এরকম করে দুই দাঁত দিয়ে লেখা ছিল। এইদিকে ডান দিকে একটা দাঁত ছিল, বাম দিকে একটা দাঁত ছিল। তো এই হরফকে খালি সংক্ষিপ্ত করে ডান দিকের দাঁতটাকে মুছে দিয়ে শুধুমাত্র, বাম দিকের দাঁতটাকে মুছে দিয়ে শুধুমাত্র ডান দিকের দাঁত দিয়ে আমরা লিখছি। অর্থাৎ হরফকে শব্দের মধ্যে লেখার জন্য আমরা সংক্ষিপ্ত করছি, হরফের অর্ধেককে আমরা বাদ দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেক দিয়ে আমরা হরফটাকে এখন চিহ্নিত করছি। তো এখানে যদি আমরা দেখি, তাহলে দেখেন এখানে বা এক দাঁত দিয়ে যদি আমরা এর নিচে একটা ফোঁটা দিই, তাহলে সেটা হবে বা। এরপরে ঠিক এই বায়ের মতোই কিন্তু এরকম দুই দাঁত দিয়ে আমরা লিখছিলাম হচ্ছে তা, তায়ের উপরে দুইটা ফোঁটা ছিল বা নোক্তা ছিল। তো এখন হরফকে যেহেতু আমরা সংক্ষিপ্ত করে ফেলেছি, ডান দিক বাম দিকের যে দাঁতটা আছে সেটাকে বাদ দিয়ে দিছি, তো এক দাঁতের উপর তাহলে যদি আমরা দুই নুক্তা দিই, তাহলে সেটা হবে তা। তাহলে এক দাঁতের উপর দুই নুক্তা মানে তা। এরপরে এক দাঁতের উপর যদি আমরা তিন নুক্তা দিই, তাহলে সেটা হবে সা। এক দাঁতের উপর যদি তিন নুক্তা দিই, তাহলে সেটা হবে সা। এরপরে আরো দুইটা বর্ণকে আমরা এগুলার সাথে মেলাবো, যদিও এই তিনটা বর্ণ ছিল একরকম বা, তা, সা, আরো দুইটা বর্ণকেও আমরা এইরকম দাঁত দিয়েই লিখবো, সেটা হচ্ছে নুন এবং ইয়া। নুন কিন্তু দেখতে কিছুটা বায়ের মতোই ছিল, বায়ের মতো আকৃতি ছিল, একটু গোল দেখতে, শুধুমাত্র এটাই। বা, তা, সা যেমন আমরা দুই দাঁত দিয়ে লিখছি, ডান দিকে একটা দাঁত আছে, বাম দিকে একটা দাঁত আছে, অনুরূপ ভাবে নুনও কিন্তু এমন ছিল, শুধুমাত্র নুনটা একটু গোল আকৃতির ছিল, আর বা, তা, সা এগুলো একটু লম্বা আকৃতির। এই জন্য নুনকেও আমরা এই আকৃতির মধ্যেই অন্তর্ভুক্ত করে নিচ্ছি। তাহলে এক দাঁতের উপর যদি একটা ফোঁটা দিই, তাহলে সেটা হবে নুন। এক দাঁতের উপর যদি একটা ফোঁটা দিই, তাহলে সেটা হবে নুন। এরপরে এক দাঁতের নিচে যদি দুইটা নুক্তা দিই, তাহলে সেটা হবে ইয়া। এখন বলতে পারেন ইয়ার আকৃতিটা, নুনের আকৃতিটা না হয় মেনে নিলাম আমরা যে বা, তা, সা এর সাথে কিছুটা মিল ছিল, কিন্তু ইয়ার আকৃতি তো বা, তা, সা এই আকৃতিগুলোর সাথে একদমই মিল নাই। তো ইয়াকে কেন আমি এটার মধ্যে নিয়ে আসলাম? এখন যেভাবেই নিয়ে আসি আর যাই করি, আপনাকে এতটুকু আমি বলি, আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যে এক দাঁতের নিচে দুইটা নুক্তা দিচ্ছি, এই দুই নুক্তা ওয়ালা হরফটাকে আমরা ইয়া হিসাবে খুব সহজেই চিনতে পারবো। কেন চিনতে পারবো? কারণ আপনি 29টা হরফের মধ্যে খেয়াল করেন, আর কোন হরফ নাই যেই হরফের নিচে দুইটা নুক্তা আছে। ইয়া ব্যতীত আর কোন হরফ নাই যেই হরফের নিচে দুইটা নুক্তা আছে। একমাত্র ইয়াই একটা হরফ যেই হরফের নিচে দুইটা নুক্তা আছে। তায়ের উপরে দুই নুক্তা আছে, কিন্তু নিচে তো না। সুতরাং যেখানে নিচে দুই নুক্তা আছে, সেটার আকৃতি যেমনই হোক, আমরা বুঝি না বুঝি সেটা ইয়া, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যেই হরফের নিচে দুইটা নুক্তা আছে সেই হরফটা ইয়া, একেবারে অন্ধভাবে আমরা বলতে পারবো, কারণ ইয়া ব্যতীত আর কোন হরফের নিচে দুই নুক্তা নাই। আপনাদেরকে ক্লাসের শেষ পর্যন্ত আমি ভাবার সময় দিলাম, আপনারা 29টা হরফের মধ্যে এটা খুঁজে বের করবেন যে ইয়া ব্যতীত আর কোন নিচে দুই নুক্তাওয়ালা হরফ আছে কিনা, আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, সুতরাং নিচে যদি দুইটা নুক্তা দেওয়া হয়, তাহলে সেটা হবে ইয়া। নিচে যদি দুইটা নুক্তা দেওয়া হয়, তাহলে সেটা হবে ইয়া। আচ্ছা, তাহলে এক দাঁত দিয়ে আমরা বেশ কয়েকটা হরফ শিখছি। একটা হচ্ছে যদি নিচে একটা ফোঁটা দেওয়া হয়, তাহলে সেটা বা, আর যদি উপরে একটা ফোঁটা দেওয়া হয়, তাহলে সেটা নুন, আর উপরে যদি দুইটা ফোঁটা দেওয়া হয়, তাহলে সেটা হবে তা, আর নিচে যদি দুইটা ফোঁটা দেওয়া হয়, তাহলে সেটা ইয়া, আর উপরে যদি আমরা তিনটা ফোঁটা দিই, তাহলে সেটা সা। আপনি এখন জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, এখন যদি মনে নাও থাকে, আমরা আগামী ক্লাসেও এইগুলাই শিখবো। সুতরাং আগামী ক্লাসে আমাদের এই বিষয়গুলা আরো বেশি মজবুত ভাবে আমাদের
আত্মস্থ হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কঠিন মনে করবেন না একটু। এরপরে আমাদের একটু প্র্যাকটিস করার জন্য আমাদের এই শিটে লেখা আছে, এই যে আমরা লিখছি দেখেন কিভাবে থাকে, এইরকম করে এক দাঁত লিখে এর নিচে যদি একটা ফোঁটা দেওয়া হয় তাহলে সেটা হয় বা। এই যে বা লিখছি আমরা, এরপর একটা দাঁত লিখলাম, লিখে যদি উপরে দুইটা ফোঁটা দিই তাহলে সেটা হয়ে যায় তা, এই যে তা লিখলাম। এরপরে এক দাঁত লিখে যদি উপরে আমরা তিনটা ফোঁটা দিই তাহলে সেটা হয় সা। এক দাঁত লিখে যদি আমরা উপরে একটা ফোঁটা দিই তাহলে সেটা হয় নুন। এক দাঁত লিখে যদি আমরা নিচে দুইটা ফোঁটা দিই তাহলে সেটা হয় ইয়া, ইয়া। এরপরে আমরা এই যে দাঁতের হিসাব করছি, এইরকম তিন দাঁত দিয়ে দুইটা হরফ আছে। এখানে দেখেন যেটা বলছিলাম, আপনার যদি কেউ পরিচিত হয় তাহলে সে যেমন বোরকা পরে থাকলে আপনি চিনতে পারবেন। এই যে এখানে তিনটা দাঁত দেখেন তো, এখানে দেখলেই আপনি চিনতে পারবেন যে এটাকে যতই কাটছাট করা হোক না কেন এটা সিন এবং শিনের অংশ। অবশ্যই অবশ্যই এই তিনটা দাঁত দেখে আপনার সিন এবং শিনের কথাই মনে পড়বে। সুতরাং এই ভয় আমাদের পাওয়ার প্রশ্নই আসে না যে আমরা সংক্ষিপ্ত রূপ চিনতে পারবো না। তাহলে এই দুই হরফ দেখে আমরা চিনতে পারছি যে এটা হচ্ছে, একটা হচ্ছে সিন যেটাতে ফোঁটা নাই, আর তিন দাঁত দিয়ে লেখার পর যদি তার উপর আবার তিনটা ফোঁটা দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে শিন, সিন, শিন। এই হরফ দুটাকে আমরা টেনে পড়বো কেন? কারণ এই হরফগুলো লিখতে বাংলায় একের অধিক বর্ণ ব্যবহার করতে হয়। যাই হোক, তাহলে তিন দাঁত দেওয়ার পর যদি কোনো ফোঁটা না দেওয়া হয় এভাবে লিখি তাহলে সিন, তিন দাঁতের উপর যদি তিনটা ফোঁটা দিই তাহলে শিন। তিন দাঁত দিয়ে মোট দুইটা হরফ, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে শিন। পরে দেখেন চ্যাপ্টা মাথা দিয়ে আমরা দুইটা হরফ লিখছি। এই চ্যাপ্টা মাথা দেখে কিন্তু সদ জদ আমরা চিনতে পারছি, সদ জদ আমরা চিনতে পারছি এই চ্যাপ্টা মাথা দেখে। এই দুইটা মাথা দেখে কখনোই আপনার বা তা সা এইগুলোর কথা মনে আসার কথা না। অথবা এই দুইটা মাথা দেখে আপনি সিন, অথবা এই দুইটা মাথা দেখে আপনি কফ এর কথা মনে করার কথা না। যদি একবারও পড়ে থাকেন 29টা বর্ণ, তাহলে এই চ্যাপ্টা মাথা দিয়ে আমরা দুইটা বর্ণ লিখছি, একটা হচ্ছে সোয়াদ, সোয়াদের উপর যদি একটা ফোঁটা দেওয়া হয় চ্যাপ্টা মাথার উপর তাহলে সেটা হবে জোয়াদ। তাহলে একটা চ্যাপ্টা মাথা, চ্যাপ্টা মাথার উপর যদি আমরা একটা ফোঁটা দিই তাহলে সেটা হবে জদ। তাহলে চ্যাপ্টা মাথা শুধু মাথা লিখলে সদ, আর চ্যাপ্টা মাথার উপর যদি একটা ফোঁটা দিই তাহলে সেটা হবে জদ। আচ্ছা, এরপরে এখানে এই অংশটা দেখে আমরা বুঝতে পারছি যে এই দুইটা অংশ হচ্ছে গোল মাথা। এই গোল মাথা হচ্ছে ফা এবং কফের মাথা, ফা এবং কফ এর মাথা। এটা দেখে আমরা বুঝতে পারছি। এখন এখানে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এইটা কিন্তু দেখতে, এই আকৃতিটা দেখতে কিছুটা আমরা যে বা তা সা নুন ইয়া লিখে আসলাম সেই আকৃতির মতোই। পার্থক্য হচ্ছে এখানে যে আমরা লিখছি এই দাঁতটা এরকম লম্বা না থেকে, এরকম সোজা দাগ না থেকে দাগটার মাথা কিন্তু গোল করা। আর বা তা সা নুন আমরা যেটা লিখেছি সেটার মাথা কিন্তু গোল করা নাই। বা তা সা নুন ইয়া যেগুলো আমরা লিখেছি সেই আকৃতিতে কিন্তু মাথাটা গোল করা নাই। আর এখানে ফা এবং কফ যে আমরা লিখছি এখানে কিন্তু মাথাটা গোল করা আছে। তাহলে গোল মাথা আছে, গোল মাথা থেকে তার উপর যদি একটা ফোঁটা থাকে তাহলে সেটা হচ্ছে ফা। আর যদি দুইটা ফোঁটা থাকে তাহলে সেটা হচ্ছে কফ। তাহলে যদি একটা ফোঁটা থাকে তাহলে সেটা ফা, যদি দুইটা ফোঁটা থাকে তাহলে সেটা কফ। আচ্ছা, তাহলে গোল মাথা তার উপর এক ফোঁটা সেটা হচ্ছে ফা, গোল মাথা তার উপর দুই ফোঁটা তাহলে সেটা হচ্ছে কফ। যদিও আমরা একেবারে সব মাখরাজ সিফাত অনুযায়ী শিখছি না, কিন্তু তারপরেও কিছুটা আমরা উচ্চারণগত পার্থক্য শিখবো, উচ্চারণগত পার্থক্য শিখবো। কিছু হরফ আছে যেগুলা মানে একই রকম, বাংলা প্রতিবর্ণায়ন যদি আমরা করি তো বাংলা প্রতিবর্ণ করলে সেই বর্ণগুলোর বাংলা বর্ণ একটাই হবে, কিন্তু তাদের ভিতর কিছুটা উচ্চারণের পার্থক্য আছে। যেমন এখানে আমরা দুইটা হরফ যদি লিখি, দেখেন এখানে আছে হচ্ছে তা আর ত, তা আর ত। আমরা বলছি আলিফ বা তা, তা এটাকে বলছি তা প্রথমটা, কিন্তু পরে যেটা লিখছি এটাকে আমরা বলছি হচ্ছে ত, ত। তাহলে একটা হচ্ছে তা আর একটা হচ্ছে ত, নামের পার্থক্য আছে অবশ্যই বর্ণের। তাহলে একটা হচ্ছে তা আর আরেকটা হচ্ছে ত। আচ্ছা, তাহলে প্রথমে এটা যে আমরা লিখছি এটার নাম হচ্ছে তা আর এটার নাম হচ্ছে ত। আচ্ছা, এরপরে এটা হচ্ছে সা আর এটা হচ্ছে সিন।
সিন যদি আমি হিসাব করি তাহলে সা এবং সিন দুইটার প্রতিবর্ণই বাংলাতে স এইরকম উচ্চারণ আসবে। সায়েরও স উচ্চারণ আসবে, সিনেরও স উচ্চারণ আসবে। এখন সেটা হতে পারে কোনোটার একেবারে স আর কোনোটার একেবারে দন্ত স, অথবা কোনোটার তালব্য স, এরকম পার্থক্য থাকতে পারে, কিন্তু মানে সব মিলিয়ে উচ্চারণটা আসবে হচ্ছে স। তো সেই জায়গা থেকে স, স, স এইরকম পার্থক্য হতে পারে, কিন্তু কমন এটার ক্ষেত্রে স উচ্চারণ। তো এই স এর ক্ষেত্রে পার্থক্য আছে, যে এটা হচ্ছে আমরা বলছি সা একটু নরম করে, সা, সা, সা। আর এটা হচ্ছে সিন, সিন খুব ক্লিয়ারলি আমরা এই অক্ষরটার উচ্চারণ করব, সিন। একটা হচ্ছে সা নরম করে, আর একটা হচ্ছে সিন একেবারে ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে। তাহলে একটা হচ্ছে সা আর একটা হচ্ছে সিন। আচ্ছা, আরো কিছু হরফের উচ্চারণগত পার্থক্য আছে, যেমন সিন এবং সদ। এখানেও কিন্তু সিন এবং সদের যদি আমরা প্রতিবর্ণন করি, তো সেই ঘুরে ফিরে স উচ্চারণটাই আসবে। এখন দুই ছয়ের ভিতর তাহলে পার্থক্য কি? সিন এটা বলছি আমরা একেবারে ঠোঁট প্রসারিত করে সিন, আর সদ, সদ এটাকে আমরা বলছি একটু মুখ গোল করে, মুখ গোল করে এই সদের উচ্চারণ করতে হবে, সদ, সদ। সিন ঠোঁট প্রসারিত করে, সদ মুখ গোল করে। তাহলে সিন আমরা পড়ছি ঠোঁট প্রসারিত করে, সদ এটা মুখ গোল করে পড়ছি। এরপরে যদি আমরা উচ্চারণ দেখি, কাছাকাছি উচ্চারণের উচ্চারণগত পার্থক্য আছে। জিম এবং জ, জিম এবং জ, জিম এবং জয়ের কিন্তু দুইটাই বাংলা প্রতিবর্ণ করলে সেটার বর্ণের উচ্চারণ হবে হচ্ছে বর্গীয় জ। জিম এবং জ এখানে দুইটারই কিন্তু প্রতিবর্ণ হচ্ছে বর্গীয় জ, কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি? জিম আমরা উচ্চারণ করছি একবারে ঠোঁট প্রসারিত করে, আর ল একটু নরম করে এবং মুখটা গোল করে উচ্চারণ করছি। তাহলে ল একটার নাম হচ্ছে জিম, খুব ভারতের সাথে উচ্চারণ করতে হচ্ছে, আর একটা হচ্ছে জ একটু নরম করে, জ। তাহলে একটা হচ্ছে জিম আর আরেকটা হচ্ছে ল, জিম, ল। এরপরে হচ্ছে জাল আর জিম, এটার ক্ষেত্রেও পার্থক্য সেম, যে জাল একটু নরম করে উচ্চারণ করছি ঠোঁট প্রসারিত করে, জাল, জাল। আর একটা হচ্ছে জিম একেবারে শক্ত উচ্চারণ, জাল, জিম। আচ্ছা, এরপরে কফ এবং কাফ, কফ, কাফ এটার উচ্চারণের পার্থক্য কি? কফ এটা উচ্চারণ করার সময় আমরা একটু মুখটা গোল করে উচ্চারণ করছি, যে কফ। আর একটা হচ্ছে কাফ, অর্থাৎ একটা হচ্ছে আকার ছাড়া আর একটা আকার দিয়ে, একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ। এরপর আরেকটা আছে হচ্ছে হা, এবং দুইটাই হা, কিন্তু এটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা একটু গলার মাঝখানে নিয়ে। আমরা এটা শিখেছিলাম যে এই প্রথম যে ছোট করে লিখছি আমরা, এটাকে আমরা বলবো ছোট হা, আর যেটা একটু আকৃতিতে বড় এটাকে আমরা বলবো বড় হা। তাহলে এটা প্রথমটা হচ্ছে ছোট হা আর এটা হচ্ছে বড় হা। ছোট হা একেবারে স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হয়, আর বড় হা যেটা আছে সেটাকে আমরা একটু গলার মাঝখানে নিয়ে উচ্চারণ করবো, হা, হা। এটা হচ্ছে হা একেবারে স্বাভাবিকভাবে প্রথমটা ছোটটা, আর বড়টা হচ্ছে হা একটু গলার মাঝখানে, হা এরকম। আচ্ছা, এরপর হচ্ছে জিম আর জা, জা এই দুটার উচ্চারণের ভিতর পার্থক্য আছে। আমরা মাখরাজ শিখলে উচ্চারণের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে আমাদের কাছে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। তো আপাতত আমরা যদি একটু দেখি জিম এবং জা এটার ভিতর পার্থক্য কি? দুইটার উচ্চারণই কিন্তু বর্গীয় জ। তাহলে পার্থক্য হচ্ছে জিম এটা আমরা খুব মানে একেবারে ভারতের সাথে উচ্চারণ করছি, আর জা এটার উচ্চারণ হচ্ছে একটু পাতলা, জা এটা একটু আমরা শীষ দেওয়ার মতো উচ্চারণ করছি। তাহলে জিমের উচ্চারণ হচ্ছে ভারী উচ্চারণ, জিম, জিম খুব ওজন দিয়ে উচ্চারণ করছি আমরা। জা, জা এটা আমরা উচ্চারণ করছি একটু চিকন করে শীষ দেওয়ার মতো উচ্চারণ, জা, জা এরকম। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমরা কিন্তু বেশ কয়েকটা বর্গীয় জয়ের প্রতিবর্ণ পেলাম আরবিতে, সেটা হচ্ছে জিম, এরপর হচ্ছে জাল, এরপর হচ্ছে জা, এরপর হচ্ছে ল। এগুলোর ক্ষেত্রে পার্থক্য কি?
জিম উচ্চারণ করছি খুবই শক্ত করে, জিম। এরপরে জাল, জাল কিন্তু পাতলা করে নরম করে উচ্চারণ করছি। জ অনুরূপ নরম করে উচ্চারণ করছি, কিন্তু জাল এবং জর মধ্যে পার্থক্য হচ্ছে জালের উচ্চারণটা আমরা স্বাভাবিকভাবে ঠোঁট প্রসারিত করছি, আর জ এটা একটু মুখ গোল করে উচ্চারণ করছি। তাহলে জাল এবং জ দুইটাই পাতলা উচ্চারণ, নরম উচ্চারণ। জাল, জাল, জ, জ, এরকম। আর যেটা জিম সেটা খুব শক্ত উচ্চারণ, জিম। আর জা, জা, এটার উচ্চারণ হচ্ছে শীষ দেওয়ার মতো, জা, জা, এরকম। মানে জায়ের উচ্চারণটা খুবই চিকন উচ্চারণ, জা, জা, খুবই চিকন উচ্চারণ। আচ্ছা, কখনোই এই হরফের নাম কিন্তু আমরা ঝা এমন বলবো না, উচ্চারণ জা, জা, এরকম। আচ্ছা, তাহলে জিম এবং জায়ের ভিতর আমরা পার্থক্য শিখলাম। এরপরে আসে হচ্ছে জদ এবং দাল, জদ এবং দাল। আচ্ছা, এই জদ এবং দালের উচ্চারণ কিছুটা কাছাকাছি অবশ্যই, জদের উচ্চারণটা অনেকটাই দালের মতো। আচ্ছা, যদিও এই জদের উচ্চারণ নিয়ে আমাদের সমাজে মতভেদ আছে, বিচ্ছিন্নতা আছে, জদের উচ্চারণ কেন্দ্রিকই অনেক কথাবার্তা আছে, কিন্তু আসলে যারা কথা বলে তারা কেউই সঠিক নয়। আমরা এরকম করে এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করি যে আমরা আসলে ওয়ালা জল্লিন এমন বলবো না, ওয়ালা দল্লিন তাই বলবো। তো যারা এমনটা বলে তারা উভয় পক্ষই ভুল। আমরা যদি দেখি কোনো ভালো মানের হাফেজ তেলাওয়াত করছেন, তাহলে তিনি কিন্তু কখনোই ওয়ালা জল্লিন বা ওয়ালা দল্লিন কোনোটাই বলেন না, বরং তিনি উচ্চারণ করেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো সেখানে আমরা দেখি যে জদের উচ্চারণটা অনেকটাই দালের কাছাকাছি, কিন্তু দালের মতো উচ্চারণ না, একদমই দালের মতো উচ্চারণ না। জদের উচ্চারণটা জ এবং দয়ের মাঝামাঝি, এবং এত সূক্ষ্ম উচ্চারণ জদের, জদকে এত সূক্ষ্মভাবে উচ্চারণ করতে হয়। মাখরাজ শিখলে আমরা আরো ভালো করে এই হরফের উচ্চারণটা শিখবো, যে জদের উচ্চারণটা এতই সূক্ষ্ম যে জদের মতো উচ্চারণ আর কোনো ভাষায় নাই। এই উচ্চারণকে আর কোনো ভাষায় প্রতিস্থাপন করা সম্ভব নয় কোনো বর্ণ দিয়ে। এই জন্য এই দোয়াদের উচ্চারণটা এতটাই সূক্ষ্ম যে দোয়াদকে দিয়ে আরবি ভাষাকে সূচিত করা যায়। আরবি ভাষাকে বলা হয় লুগাতু দদ, অর্থাৎ দোয়াদের ভাষা। মানে আরবি ভাষায় দোয়াদ এমন একটা বর্ণ যেই বর্ণ আর অন্য কোনো ভাষায় নাই, এইরকম সূক্ষ্ম বর্ণ। আচ্ছা, সুতরাং দোয়াদের উচ্চারণটা একেবারে দালের মতো না, একেবারে জ এমনও না। তাহলে এটা উচ্চারণ হবে জ এবং দয়ের মাঝামাঝি, দদ। এরপর হচ্ছে দাল, কাছাকাছি কিছুটা। এরপর হচ্ছে হামজা আর আইন, আইন, হামজা আর আইন। হামজা এটা স্বাভাবিকভাবে বলছি, হামজা জবর আ, কিন্তু আইন জবর আ একটু গলার মাঝখানে। তাহলে উচ্চারণগত পার্থক্য হচ্ছে এটা।